চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং সমস্ত আধিকারিকরা, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সহ সমস্ত পুলিশ আধিকারিকরা এবং আজকে এখানে উপস্থিত রাজ্যের কোনা কোনা থেকে আগত সমস্ত অতিথিবৃন্দ, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে ওই দিন, আমি জানি না কি করে এটাকে ভাষায় প্রকাশ করব, বহুদিনের প্রতীক্ষিত, যেখানে রাজ্যের মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিলেন। সাবরুমের ফেনী নদীর উপরে যে মৈত্রী সেতু, যেটা খুব দ্রুত গতিতে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আজকে উন্মুক্ত হওয়ার দিন। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের গভর্নর থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় উপমুখ্যমন্ত্রী এবং পার্শ্ববর্তী দেশের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা বেগমজির একই যৌথ, যেখানে এই ভার্চুয়াল মাধ্যমে যেখানে আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এবং সেই সঙ্গে ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার আগরতলাতে, যেখানে আগরতলা উদয়পুরের ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর ন্যাশনাল হাইওয়ে এবং আগরতলা শহরে আরবান এরিয়াতে 40,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরের শুভ উদ্বোধন, স্টেট পিডব্লিউডি বিভিন্ন রাস্তা এবং সেই সঙ্গে ইন্টিগ্রেটেড চেকপোস্ট সাবরুমের এবং কৈলাসহর খোয়াইতে 280 নম্বর ন্যাশনাল হাইওয়ে এবং মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স আমাদের আগরতলার পুরনো মোটর স্ট্যান্ডে এবং আপগ্রেডেশন এবং ওয়াইডনিং এর জন্য এক্সিস্টিং এয়ারপোর্টের রাস্তা, এই সমস্ত 9টি প্রকল্প আমরা কিছু উদ্বোধন করতে যাচ্ছি। আজকে এটা রাজ্যের ইতিহাসে প্রথম একসঙ্গে এতগুলো যোজনা আমাদের সরকারের 3 বছর পূর্তি উৎসবে আজকে আমরা পেতে চলেছি। আমি তার জন্য আবারও সকল মানুষের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও অভিনন্দন আমরা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমরা 3 বছরের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকার আজকে 3 বছর পূর্তি উপলক্ষে। আপনারা সকলে জানেন, যখন আমরা এই দিনটিতে সরকারে বসেছিলাম, তখন আপামর মানুষের জন্য মানুষ চেয়েছিল রাজ্যের পরিবর্তন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বারবার নির্বাচনের আগে আসার পরে যখন দেখেছিলেন এ রাজ্যের মানুষের ভাষা পড়েছিলেন এবং সেখানে উনি উপলব্ধি করেছিলেন এ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তন হয়েছে। আমরা যখন সরকারে বসি, আমরা এর আগে শুনেছিলাম সরকারের অনেক রাজ্যকে বিভিন্ন জায়গাতে প্রকাশ করা হতো যে রাজ্য স্বর্ণযুগের রাজ্য ছিল। আমরা সরকারে বসার সময় ভেবেছিলাম এটা যে অর্থনীতিতে যথেষ্টভাবে শক্তিশালী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সরকারে প্রথম বসার পরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সহ যখন রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বসে দেখা গেল রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব করুণ কাহিনী। অর্থনৈতিক বড় দায়বদ্ধতার মধ্যে থেকে সেই দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের আপামর মানুষের জন্য কি করা যায় সেই জন্য দুশ্চিন্তায় উপকৃত ছিল আমাদের মন্ত্রিমণ্ডল। আমরা কি করে মানুষের কল্যাণে কাজ করব, মানুষের অপরিসীম চাহিদাকে কিভাবে মানুষের মর্যাদা দেব, কিভাবে মানুষকে সশক্তিকরণের জন্য অর্থনীতিতে সমৃদ্ধ করে তুলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার এসেছিলাম, আমরা সেটা করব বলে আমরা বিশেষ চিন্তিত হয়েছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দিল্লিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অমিত শাহজি থেকে শুরু করে সমস্ত মন্ত্রিমণ্ডলের কাছে রাজ্যের অবস্থা তুলে ধরার পরে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা সময়ের সঙ্গে বিভিন্ন সুযোগ
এবং আমাদের অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার কারণ আমরা আজকে এই 3 বছরের রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমরা সরকারের অনেক কাজ করতে পেরেছি। এবং কাজ শুধুমাত্র মুখের কথা নয়, এরা যে অধিকাংশ মানুষ যেখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত, যেখানে অধিকাংশ মানুষ যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে মানুষকে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে সরকার যদি করে, সরকারকে কিছু করতে হবে, তবেই অর্থনীতি সমৃদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2022 সালের মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত কৃষকদের যখন 2022 সালের মধ্যে আর্থিক যাতে মুনাফা দ্বিগুণ করা যায় যে লক্ষ্যে যখন উনি ঘোষণা করেছেন, তখন শুধু ঘোষণা করে শান্ত থাকেননি, উনি ঘোষণার সঙ্গে সঙ্গে এটাকে কার্যকরী ভূমিকা নেওয়ার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। উনি কৃষকদের জন্য উন্নয়নের জন্য এমন যোজনা নিয়েছেন, যেটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে উনি প্রত্যেক বছরে 6,000 টাকা করে প্রতি 2,000 3টি কিস্তিতে করে কোটি কোটি মানুষের সঙ্গে এই রাজ্যের এই আমাদের গরিব কৃষকদের কাছে 2,51,230 জন কৃষককে এই আওতায় যারা আমরা পোর্টালে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। তার মধ্যে 2,32,393 জন কৃষক এবং তার মধ্যে 2,28,054 জন কৃষকের কাছে ব্যাংকে টাকা ঢুকেছে, যার পরিমাণ 271 কোটি, যারা 2 লক্ষ টাকা। এবং শুধু এখানেই থেমে থাকেননি, উনি সমস্ত কৃষকদের জন্য যিনি নতুন বা বিকল্প করে এবারে বাজেটে 1 লক্ষ কোটি টাকার মতো টাকা উনি ঘোষণা করেছেন, যেখানে কৃষকদের উন্নতি করে বিভিন্ন ফার্ম মেশিনারি থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় গঠনের মাধ্যমে কৃষকদের উন্নত করা যায়। আমাদের রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীও যেখানে দেখেছে কৃষকদের প্রধানমন্ত্রী এবং সেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে যেখানে মানুষকে সহযোগিতা করা যায়, অতি খরা অতি বৃষ্টিতে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাকে তাদের পাশে দাঁড়িয়ে যেখানে সুযোগ পায় সেই সুযোগ দেওয়ার জন্য আমরা বিগত দিনে দেখেছি। 2017-18-তে আমরা দেখেছি মাত্র সারা রাজ্যের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মাত্র 11,000 কৃষককে যুক্ত করা হয়েছিল। 4,72,000 কৃষক, তার মধ্যে মাত্র 11,000 কৃষক যুক্ত হয়েছিল। আজকের দিনে আমরা 3,02,567 জন কৃষককে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতাধীন আমরা করতে পেরেছি। এ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে এ রাজ্যের যারা কৃষি বীমাতে যারা অংশগ্রহণ করেছে, প্রতি প্রাণীতে যেখানে 200 কোটি টাকা করে লাগে, সেখানে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে 210 টাকা করে রাজ্য সরকার দিচ্ছে, মাত্র 10 টাকা দিতে হচ্ছে কৃষককে। কেসিসি লোন, যে লোনের মাধ্যমে কৃষকরা শক্তিশালী হবে। আমি জানি না এর আগে কেন যারা সরকারে ছিল তারা কেন তা পিছপা হয়েছিল। আজকে আমাদের সরকার আমরা কেসিসি লোনকে আমরা 2,08,340 জন কৃষককে আমরা কেসিসি আওতা এনেছি, যার অর্থের পরিমাণ 812 কোটি বা 56 লক্ষ টাকার মতো মূল্য, যেখানে এই কৃষকদের লোনের আওতা আনা হয়েছে, যা বিগত সরকারের থেকে প্রায় 23% বেশি আমাদের সরকার এই গত 3 বছরে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে পেরেছি। বন্ধুগণ, কখনো বর্গাদারদের জন্য কোন রাজ্য সরকারি বাস্তব কোন সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা জানি রাজ্যের অধিকাংশ যারা কৃষি জমি করেন তার অধিকাংশ কৃষক যারা বর্গাদার কৃষক, এবং সে বর্গাদার কৃষকের প্রতি অবহেলা দৃষ্টি ছিল বিগত যারা সরকারের ছিল। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বর্গাদারদের যাদের লোন পাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে, যার জন্য প্রায় 30,000-এর বেশি কৃষক যেখানে এই লোনের আওতায় আসতে পেরেছে, যেখানে বর্গাদাররাও আজকে বলতে পারে যে আমি কৃষিকাজ করে পিছিয়ে থাকবো না, আমাদের রাজ্য সরকার আমাদের পাশে আছে। বন্ধুগণ, শুধু এই জায়গা নয়, কৃষকদের শুধুমাত্র দেওয়া নয়, কৃষকদের উৎপাদিত ফসলকে বিক্রি করে দেওয়ার জন্য এই ব্যবস্থা যে কোনো সরকারে নিতে পারে। আমাদের সরকারে বসেই আমরা ঠিক করেছি যে কৃষকদের উৎপাদিত ফসলের যে কৃষকদের উৎপাদিত ফসলকে যাতে সঠিকভাবে বাজার মূল্য করে তাদের পয়সা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা সরকারে বসে 3 মাসের মধ্যে আমরা এ রাজ্যের উৎপাদিত ফসলকে বহির্রাজ্যে পাঠাবার ব্যবস্থা করেছি। বিগত দিনে কোনো সরকার কৃষকদের উৎপাদিত ফসলের যাতে পয়সা পায় সেই ব্যবস্থা কখনো করেনি।
আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা করেছি। এর যে উৎপাদিত ফসল কুইন পাইনাপেলকে আমরা শুধুমাত্র ভারতবর্ষের মাটিতে নয়, আমরা বিদেশও পাঠিয়েছি এবং তার মাধ্যমে এরা যে কৃষকরা অধিক পয়সা পেয়েছে এবং আজকে উৎপাদন বাড়ানোর জন্য কোনো জায়গা খালি রাখে না, শত শত হেক্টর তারা উৎপাদন রাস্তা নিয়ে নিয়েছে। বন্ধুগণ, আমরা বাইরে শুধু বিদেশে নয়, বৈরাজ্যে প্রায় 5,500 মেট্রিক টন আমরা আনারস ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বিদেশে আমরা পাঠাতে পেরেছি। এছাড়া শুধু এই নয়, আমরা সুগন্ধি লেবু বাড়িতে পাঠিয়েছি এবং সেগুলো রাজ্যে মানুষ সেখানে উৎসাহিত, মানুষ পয়সা পাচ্ছে, কৃষক পয়সা পাবে। লক্ষ্য সরকার এই জায়গায় কৃষকদের যদি তাদের রোজগার বাড়াতে পারে তাহলে অধিকাংশ মানুষ রাজ্যে রোজগারের মুখী হবে। আর সরকারের প্রধান লক্ষ্য আমরা সেভাবে প্রতিটা মানুষের পাশে দাঁড়াবার পরিকল্পনা নিয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এই জায়গায় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এবং এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আগেও ছিল। এই রাজ্যের সর্বপ্রধান কৃষি উৎপাদন হয় ধান, যেখানে এই জায়গায় ধান চাষিরা রাজ্যের অধিকাংশ কৃষক কখনো এই সুযোগটা নিতে পারেনি। যারা কি আমাদের সরকারে বসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই কৃষকদের ধান বিক্রি করার রাস্তা আমরা বের করে দিয়েছি। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরা আজকে এই কৃষকদের যে ধান বিক্রি করার ব্যবস্থা করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া এমএসপির মাধ্যমে 17 টাকা 50 পয়সা থেকে শুরু হয়েছে এবং সেই জায়গায় আজকে 18 টাকা 68 পয়সায় আজকে কৃষকরা তার ধান দিতে পারছে এবং এতে 101 কোটি টাকারও বেশি যেখানে কৃষকদের কাছে টাকা এসে পৌঁছে গেছে। বন্ধুগণ, শুধু এই জায়গায় নয়, প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যেখানে শুধুমাত্র রাজ্যকে আলাদাভাবে চিন্তা করলে হবে না, শিক্ষা ক্ষেত্রে আজকে রাজ্যকে ছোট করে দেখলে হবে না। আমাদের সরকারের আমরা সেখানে শিক্ষা ব্যবস্থাকেও ভারতবর্ষের সমস্ত বড় বড় রাজ্যের সঙ্গেও সমমর্যাদায় শিক্ষাকে গড়ে তোলার চেষ্টায় ব্যাহতভাবে সরকার আমরা কাজ করেছি। বন্ধুগণ, সমস্ত যেখানে রাজ্যের উৎপাদন ব্যবস্থাকে বৃদ্ধি করার ক্ষেত্রে যে কোনো সেক্টরে যেখানে সশক্তিকরণ মহিলাদের জন্য বা এই মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের সরকার বহুবিধ ব্যবস্থা আমরা নিয়েছি। বাস ব্যাগ দিশাকে আমরা আজকে শুধু ভারতবর্ষের বাজারে না, বিশ্ব আমরা সেখানে এই রাজ্যের এই উৎপাদিত ফসলকে আমরা বহির রাজ্যে পাঠানোর ব্যবস্থা করেছি। আজকে সেই মাধ্যমে এর যে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং মানুষের কাছে পয়সা দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছে আমাদের সরকার। বন্ধুগণ, গোপালন থেকে শুরু করে যেখানে হাঁস মোরগ পিকারি থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত মানুষকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অগ্রগতি প্রতিটি ক্ষেত্রে আমরা বাড়াতে পেরেছি। আজকে আমরা মাথাপিছু দুধের 121 গ্রাম থেকে 136 গ্রামে পৌঁছাতে পেরেছি এই 3 বছরের সরকারের জমানাতে। মাথাপিছু আমরা ডিম উৎপাদনকে 67 থেকে 74 আমরা করতে পেরেছি মাথা পিছু। আমরা মাছ এবং মাংসের ক্ষেত্রে আমরা 12 থেকে 13 কেজি প্রতি মাথা পিছু আমরা করতে পেরেছি। আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের অগ্রগতি আজকে রাজ্যের মানুষের কাছে পৌঁছেছে। বন্ধুগণ, আমার অনুরোধের আমরা শুধুমাত্র এই নয়, এই রাজ্যটার মধ্যে অপরিসীম আমাদের ঈশ্বর আমাদের এই রাজ্যে অনেক কিছু দিয়েছেন। আমরা রাজ্যের অগ্রগতি ক্ষেত্রে আমরা ট্যুরিজম দপ্তরকে আমরা অনেক দূর এবং ট্যুরিজমের পলিসির রাজ্যকে একটা পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা মানুষের কাছে এই রাজ্যের বহির্রাজ্যে যাতে এই ব্যবস্থার মাধ্যমে এই রাজ্যের অর্থনীতিকে মজবুত করা যায়, এই রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদেরকে কাজের মাধ্যমে আনা যায়, সেই ব্যবস্থাটা আমরা হস্তক্ষেপ করেছি। বন্ধুগণ, আজকে আমরা এই জায়গায় এই 3 বছরে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার প্রতিটি সদস্য থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছে প্রতিটি স্তরে স্তরে আমরা আমাদের মতো করে রাজ্য সরকারের অভূতপূর্ব পরিকল্পনা এবং আগামী দিন শুধু আমরা এই চাই যে আজকে আমাদের এই 3 বছরের পূর্তি উপলক্ষে আমি চাই আমরা আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এবং সমস্ত মন্ত্রিসভার মন্ত্রীগণ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং সকলের প্রতি রাজ্যের মানুষের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে, যাতে আগামী দিনে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শে আমরা আরো বেশি করে মানুষের জন্য
আমরা এই কর্মে যুক্ত থাকতে পারি। সকলকে আমি আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন মাননীয় মন্ত্রী, আমাদের বরিষ্ঠ মন্ত্রী এলসি দেববর্মা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মাননীয় পশ্চিম ত্রিপুরার মাননীয় সাংসদ প্রতিমা ভৌমিক মহোদয়া, ওনাদের কাছ থেকে আমরা শুনবো। এবং তাই আমি সকলকে আমার কথা বলা শেষে আমাদের বর্তমান সরকারের চতুর্থ বছরের আমরা পদার্পণ করছি। আমরা এই 3টা বছরে এই ত্রিপুরাতে উন্নয়নমূলক কর্মযজ্ঞে যে আমরা অসাধ্য সাধন করেছি সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র ত্রিপুরার সমস্ত অংশের আবার বৃদ্ধ বনিতা জনগণ, জাতি জনজাতি সমস্ত অংশের সংখ্যালঘু জনগোষ্ঠীর সমস্ত মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সহযোগিতাতেই এটা সম্ভব হয়েছে। আজকে এই উত্তর পূর্বাঞ্চলের 8টা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা উজ্জ্বল নক্ষত্র এবং সারা দেশেও আমরা মডেল রাজ্যর দিকে আমরা আরও দ্রুত গতিতে এগিয়ে চলছি। কাজে এই শুভ মুহূর্তে এখানে উপস্থিত সমস্ত নাগরিকবৃন্দকে এবং সারা রাজ্যে এবং সারা দেশের সমস্ত নাগরিকবৃন্দকে আমরা এই শুভ মুহূর্তে আবারও তাদেরকে আন্তরিক আমরা যে উন্নয়নের কর্মযজ্ঞে আমরা দ্রুত গতিতে এগিয়ে চলছি। আগামী দিনগুলিতে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আরও দ্রুত কদমে আরও দ্রুত পদক্ষেপে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহানুভূতি এটাই আমাদের কাম্য। সবাইকে নমস্কার। ধন্যবাদ স্যার। অল্প কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী মহোদয়। সম্মানিত ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভার্চুয়াল মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্ত হলে সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে ওনাকে অভিবাদন জানাবেন। তৈ গিসা জরানি বিসিংহ বারফল তৈ চিনি ও পান্দাও মানজাগানে বরং গনাং ভারতীয় মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী যত বরং গনাং অকরা চাকরা রক তাকু ফুক সংগ্রহ কবগ তিনি পান্দানি নারবাই অকরা বারচল তৈ পান্দাও গরংমা বাই বাক্সান যতন পাল খে বাসালাই বড় লাম সকানি বাগৈ। नमस्कार। हमारे आज के गरिमामयी आयोजन में वर्चुअली जुड़ रहे हैं कार्यक्रम के गणमान्य एवं मुख्य अतिथि भारत के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। हम प्रधानमंत्री जी का स्वागत करते हैं। अब मैं
स्वागत भाषण के लिए अनुरोध करूंगी त्रिपुरा के उप मुख्यमंत्री श्री जिष्णु देबबर्मा जी से। मैं आग्रह करती हूँ कि वे आए और स्वागत भाषण रखें। উপস্থিত আমাদের ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল শ্রী রমেশ বেশ মহোদয়, উপস্থিত আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, মঞ্চে উপস্থিত মন্ত্রীগণ, সাংসদ, এমএলএ, ভাই বন্ধুরা, মা ও বোনরা, আজকে একটা ঐতিহাসিক দিন এবং আমাদের ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি আমাদের মধ্যে এসেছেন। সারা পৃথিবী ওনাকে জানেন বিকাশ পুরুষ হিসাবে। 3 বছর আগে উনি এসেছিলেন ত্রিপুরায় এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং আজকে 3 বছর পর এই রাজ্য সরকার ওনার নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ত্রিপুরাকে আত্মনির্ভর করার পথে চলছি। ওনার যে দিশা, ওনার যে মহামন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেটাকেই পাথেয় করে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। উনার পথে আমরা চলছি। উনি বলেছেন আত্মনির্ভর ভারত, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন আত্মনির্ভর ত্রিপুরা। ত্রিপুরাকে স্বয়ং সম্পন্ন করা, ত্রিপুরা যেমন সসম্মানে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর্থিকভাবে, সাংস্কৃতিকভাবে, সব দিক থেকে যে আমরা আত্মনির্ভর হতে পারি, এই সরকারের মূল লক্ষ্য। এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী বারবার এক কথা বলেন, মানুষ যেমন সরকারের কাছে যেতে না হয়, মানুষ যেন সরকারের কাছে যেতে না হয়, সরকার যেমন মানুষের কাছে পৌঁছে, এই লক্ষ্যে সরকার কাজ করছে। এবং আজকে সময় কম, আমাদের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, গভর্নর সাহেব আছেন, সুতরাং আমাকে 3 মিনিট সময় দেওয়া হয়েছে। দীর্ঘায়িত বক্তৃতা দেওয়ার, দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি বলতে চাও যাওয়ার আগে এই কথা, তিনি এই সরকারের একটা দিশা, যে মানুষের কাছে সরকার পৌঁছে যায়, সুখ সুবিধা যেমন মানুষের দরজায় পৌঁছে যায়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সরকারের স্বচ্ছতা নিয়ে আসা এবং ত্রিপুরা সরকার বা ত্রিপুরাকে স্বয়ং সম্পন্ন বানানো, বিশেষ করে গ্রামগুলিকে। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম স্বরাজ মিশন, অর্থাৎ গ্রামকে সুরাজ দেওয়া, গ্রামকে স্বয়ং সম্পন্ন করা। তাই কোভিডের সময় ত্রিপুরা রাজ্যে দেখবেন আমরা 12টা ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক করেছি। অ্যাসপিরেশনাল ব্লক মানে যে
ব্লক দিয়ে পিছিয়ে আছে, 12টা ব্লক, এবং সেই ব্লকগুলি সব এডিসি এরিয়াতে পড়ে। সেটার জন্য আমাদের মুখ্যমন্ত্রী উনি নিজের তহবিল থেকে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে 500 টাকা বরাদ্দ করেন। সেটা খরচ হয় 5 কোটি টাকা মতো। এই কোভিডের সময় আমরা চেষ্টা করেছি এবং আমরা করেছি প্রত্যেক অংশের মানুষের কাছে যেমন টাকা পৌঁছে। এবং আজকে আমি এই কথা বলে বিদায় নেব, ত্রিপুরার বাসীর পক্ষ থেকে, 37 লক্ষ ত্রিপুরার বাসীর পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, সব অংশের মানুষের পক্ষ থেকে আমি আমাদের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। এই বলে আপনাদের বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এই ত্রিপুরা শপথ গ্রহণ করেছিল সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী এক জনকল্যাণকামী সরকার। আমরা 3 বছরে রাজ্য মন্ত্রিসভা 838টি সিদ্ধান্ত নিয়েছি এবং তা কার্যকর করেছি। ভারতে কোন রাজ্য সরকার এত অল্প সময়ে এতগুলি সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা, এটা ভারতবর্ষের নজির। আমাদের আগের সরকার, এমনকি আমাদের আগের সরকার 5 বছরে মাত্র 528টি সিদ্ধান্ত নিয়েছিল এবং সবগুলি কার্যকরও করেনি। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত নাগরিক সমাজের আবেগ ঘন উচ্ছ্বাস থেকে উপলব্ধি করা যায় বর্তমান সরকারের উন্নয়নমুখী এবং কল্যাণকামী কর্মধারার গণস্বীকৃতি। আমরা চাই রাজ্যের প্রত্যেকটি মানুষ যেন মনে করে এটা আমাদের রাজ্য, এবং আমরা আরো চাই রাজ্যের উন্নয়নে প্রত্যেকটি মানুষের সক্রিয় অংশগ্রহণ। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি। খাজানি ত্রিপুরা হাস্তিনি লুকুরক তিনি চিনি হাসতে হাপাংনে বিসিতাম পুংলা সাল চিনি হাপাং সবকা সাথ সবকা বিকাশ নাহার মুং বাই সামুং খাইনারি পুইতো চাও তাই অবিসিত হামক চুং আবনে তুই সামুং খাইও। আজকে এই মহতী অনুষ্ঠানে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা, ভারতবর্ষের সর্বজন শ্রদ্ধেয় এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহোদয়কে। তিনি বিগত 3 বছর ধরে এই রাজ্যের উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রগমনে আমাদের পথ চলার নির্দেশ দিয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে ওনার হাত ধরে অনলাইন পদ্ধতিতে 5টি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন হলো এবং আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন আরো 4টি প্রকল্পের শিলান্যাস হলো। আবনি বাগুই তিনি নিয়ে পান্দাও অং তাইসা কাকাম ইয়াফার হায়ুংনি যতনি স্লাই মুংরান অজামা তাই ভারত হাকতর নিবরমগ্রাম প্রধানমন্ত্রী মোচাং নরেন্দ্র মোদীজি। আপনারা জেনে খুশি হবেন আজকে যে 9টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হলো, এই 9টি প্রকল্পের ব্যয় বরাদ্দ 3,518 কোটি টাকা। আমি রাজ্য সরকার পক্ষ থেকে এবং রাজ্যবাসীর পক্ষ থেকে সম্মানীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এই বিষয়ে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি দেশের সর্বাধিক জনপ্রিয় প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহোদয়কে ধন্যবাদ জানাই। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি যে সুগভীর প্রেরণামূলক বক্তব্য রাখলেন তার জন্য। আং খাকা হাম ইয়াপার চিনি নকারি হাকতর বাংলাদেশ নিবরমগ্রাম প্রধানমন্ত্রী মোচাংজুক শেখ হাসিনা উনার ভিডিও বার্তা পাঠানোর জন্য আমরা আশা রাখছি আমাদের পারস্পরিক সম্পর্কের বন্ধন দিন দিন সমৃদ্ধতর হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের সম্মানীয় রাজ্যপাল মহোদয়কে ওনার উজ্জ্বল উপস্থিতির জন্য। ওনার নির্দেশনা রাজ্যের উন্নয়নকে নতুন গতি দেবে, আমরা সকলে সে আশা পোষণ করি। আং খাকাম ইয়াফারো হাসিনি যতনি ইসলাই মঙ্গরাং মন্ত্রী অকরা মোচাং বিপ্লব কুমার দেবন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন এবং ওনার মূল্যবান বক্তব্যে আমাদের প্রেরণা জুগিয়েছেন জনমানুষের কল্যাণে আরো বেশি করে কর্মময়ে ওঠার জন্য। আমি রাজ্যের সম্মানীয় উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণুদেব ব্রহ্মা মহোদয়কে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি তার উপস্থিতি এবং সমৃদ্ধ অভিভাষণে আমাদের সকলকে এগিয়ে চলার প্রেরণা দিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি
আমাদের রাজ্যের সম্মানীয় সাংসদ শ্রীমতী প্রতিভা ভৌমিক মহোদয়া, সম্মানীয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় এবং সাংসদ বিনোদ শঙ্করজি মহোদয়কে ওনাদের উজ্জ্বল উপস্থিতির জন্য নায়ক হাস্তিনী মন্ত্রিসভারই যত গরম মন্ত্রীরত্ন MLA রত্ন এবং যত বেরেমনি লুগু আদম বড় যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহামান্বিত করে তুলেছেন। পরিশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের জাতি উপজাতি সকল অংশের নাগরিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আমরা জানি ওনাদের সকলের সমর্থন এবং সহযোগিতাই সার্থক হয়ে উঠবে আমাদের আগামী দিনের সকল কর্মসূচি। আমি রাজ্যের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য সংবাদ মাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যাদের সার্বিক সহযোগিতার জন্য। আমি আশা রাখছি সরকারের সকল জনকল্যাণকর্মী উদ্যোগকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে অতীত সময়ের মতো আগামী দিনেও তারা সহযোগিতা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের তাদের সকলের সহযোগিতার জন্য। উপস্থিত অন্যান্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে সকলে সক্রিয় ভূমিকা পালন করবেন। যতটা খুলুম পাইকা। ধন্যবাদ স্যার। ত্রিপুরার বিকাশমুখী বর্তমান সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সরাসরি আমরা পেয়ে গেছি এই লাইভ সম্প্রচারে বিধায়ক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দিলীপ কুমার দাসকে। স্যার, প্রথমেই হেডলাইন্স ত্রিপুরা পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের সরকারকে অনেক অনেক শুভেচ্ছা। 3 বছর পূর্ণ হলো, কিভাবে দেখছেন এই 3 বছর? এটা 3 বছরে একটা সরকার যা কাজ করেছে আর কি, প্রতিটি ক্ষেত্রে আমরা যা দেখছি। সাধারণত প্রথম 3 বছর একটা ফর্মেটিভ স্টেজ থাকে, প্ল্যানিং থাকে, এগুলো এক্সপ্লেন করা হয়, কিন্তু আমরা সেগুলোর ফলও পেতে শুরু করেছি। আমার এই ইদানিংকালের মধ্যে আমার সাবরুমের দিকে এবং ধর্মনদীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। রাস্তাঘাটের যে চেঞ্জ হয়েছে, এটা তো একটা বিশাল বড় ব্যাপার, এটা চলার একটা গতি। পাশাপাশি যে সেই শিক্ষাক্ষেত্রে হোক, কৃষিক্ষেত্রে হোক বা কনস্ট্রাকটিভ এডুকেশনের ক্ষেত্রে হোক, আর বাকি যে সেন্ট্রাল স্কিম যতগুলো আছে সে তো সবগুলোই সেগুলো কাজ হচ্ছে। সে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা গ্যাসের যে এটা আছে, ওয়াটার, বিশেষ করে জলধারা, অটল জলধারা মিশনে যে রেটে কাজ হচ্ছে কেউ ভাবতেই পারেনি এত তড়িৎ গতিতে এইভাবে পাড়ায় পাড়ায় ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে। সুতরাং একটা সরকারের কাজকর্মের যা প্রতিফলন হওয়া উচিত খুব কম সময়ের মধ্যে, সেটার প্রতিফলন এবং যে ইমপ্লিমেন্টেশন সেটা চোখে দেখার মতো। এটা আমি আমার সরকারের জন্য বলছি না, যে এর আগেও তো আমরা সরকার দেখেছি বা অনেক দিন ধরেই তো আমি এই ত্রিপুরায় বাস করি, রাজনীতির সব কিছুই দেখেছি, কিন্তু এই সরকারটা যেভাবে কাজ করছে মানুষের জন্য টোটালি ডেডিকেটেড। সুতরাং আগামী দিনেও মানুষের জন্য, গরিব মানুষের জন্য, মহিলাদের জন্য, বিভিন্ন ক্যাটাগরির লোকদের জন্য পুরো ডেডিকেটেড প্ল্যানিং আছে এবং আমরা 5 বছরের মধ্যে নিশ্চিতভাবে আরও অনেক বেশি পরিবর্তন দেখতে পাবো। সরকার খুব ভালোভাবে কাজ করছে, নির্দিষ্ট দিশায় কাজ করছে এবং প্রত্যেকের সেই ব্যাপারে যোগদান আছে। আমরা মানুষের কাছেও ঋণী। যে আজকে একটা জিনিস লক্ষ্য করার মতো, দেখেন এখন তো আমরা এই আন্দোলনটা দেখি না যে ওইটা দিতে হবে, ওইটা দিতে হবে, না দিলে আন্দোলন হবে। মিছিল মিটিং প্রায় বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক মিছিল মিটিং হচ্ছে, সেটা অধিকার আছে, সেটা করছে, কিন্তু দাবি আদায়ের জন্য যে বিকাল 5টার সময় একদম মিটিংয়ে বা মিছিলে যেতে হবে, কিংবা বিভিন্ন লোকে আগে যে চাঁদাটা দিত আর কি, প্রত্যেককে মাসে মাসে কর্মচারী হোক বা অন্যান্য দিন মজুর হোক, প্রত্যেককে সেই টাকাটা দিতে হতো, এই কথা আজ আর কেউ বলে না। তো এইগুলি পরিবর্তন নয় তো কি পরিবর্তন? সুতরাং মানুষের প্রত্যাশা মতো আমরা এগোচ্ছি, কিন্তু যেভাবে মানুষের চাহিদাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এটা আলাদা একটা ধারণা তৈরি করা হচ্ছে যে 3 বছরে সরকারটা করলো কি। আরে আমরা উল্টো প্রশ্ন করি যে 25 বছরে করলো কি বা 70 বছরে করলো কি। এটার যদি তুল্যমূল্য যদি আমরা যদি গ্রাফিক্যালি যদি এটাকে যদি আমরা দেখি, তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনারা যেমন অনেক সময় দেখি আপনাদের চ্যানেল বা আপনি বা যেটা করেন, আপনারা অনেক বলছেন এবং সেটা এমন নয় যে আপনারা না বুঝে বলছেন। সুতরাং আপনাদের বক্তব্যের মধ্যে থেকে, অন্যান্য চ্যানেল থেকে বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি এই সরকার নির্দিষ্ট দিশা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করছে
এবং প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেই দিশায় কাজ করি। স্যার, বিরোধী শিবিরের জন্য কি মেসেজ থাকবে? প্রথম কথা, আমি একটা বিরোধী শিবির এই যে নামটা বা এই যে বিরোধিতা, এটাকে আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আমি যেটা মনে করি তারা প্রতিপক্ষ, তারা রাজনৈতিক চিন্তাধারা থেকে সরকারকে প্রশংসা করার মতো মানসিকতা আছে বলে আমার মনে হয় না। সুতরাং তারা তাদের রাজনীতি এবং অস্তিত্বের জন্য যে যেগুলো বলেন বা সমালোচনা করেন, তাদের সমালোচনা থেকে আমাদের যেটা তুলে নেওয়ার আমরা সেটা তুলে নেই এবং সেটা থেকেও আমরা আবার কাজ করি। সুতরাং ত্রিপুরার উন্নতির জন্য তাদেরও হাত মেলানো হচ্ছে। বিরোধীর জন্য বিরোধিতা করা এটা কোনো বিরোধী দলের কোনো ভূমিকা নয়। ভালো যেগুলো হচ্ছে সেই প্রশংসাও নিতে হবে, সেটাতে সহযোগিতা করবে, তবে বিরোধীদেরও মানুষের রাজ্যের মধ্যে আনবে, নাহলে 25 বছর পর কেন সরিয়ে দিল। সুতরাং শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে মানুষের রাজ্যের অমঙ্গল হয়, এটাও বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সরাসরি ছিলেন হেডলাইন্স ত্রিপুরায় বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দিলীপ কুমার দাস। আমরা পেয়েছি সাব্রুমের বিজেপি বিধায়ক শঙ্কর রায়। শঙ্কর রায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আমরা পেয়ে গেছি সরাসরি হেডলাইন্স ত্রিপুরায়। শঙ্করবাবু, স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। সাব্রুমের কাছে আজকে রাজ্য সরকারের আপনাদের 3 বছর পূর্ণ হলো, পাশাপাশি সাব্রুমের কাছেও একটা ঐতিহাসিক দিন। আপনি সাব্রুমের বিধায়ক, কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া? না, আজকে তো শুধু আমি না, আজকে রাজ্যবাসী না ভারতবাসী দেখছে আজকের দিনে এই রাজ্য সরকারের 3য় বর্ষ পূর্তির দিনে আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ইন্দো বাংলা মৈত্রী ব্রিজ উদ্বোধন হতে চলছে এবং পাশাপাশি সাব্রুমে এই ব্রিজের সঙ্গে যে আইসিপি তারও ফাউন্ডেশন স্টোর লে করা হবে। পাশাপাশি এই দুটো জিনিসকে কেন্দ্র করে আজকে সাব্রুম সাউথ এশিয়ার গেট হয়ে হতে যাচ্ছে। পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছেন, তার প্রধান এবং অন্যতম যে জিনিসটা সেটা হলো মৈত্রী ব্রিজ। এটাকে কেন্দ্র করে শুধু নর্থ ইস্ট না, সাউথ এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। এতে করে আমাদের রাজ্যের কর্মসংস্থানের অনেক সুযোগ বৃদ্ধি হবে, প্লাস ব্যবসা নর্থ ইস্টের যে যাতায়াতের এটার যে খরচ সেটা অনেক কমে যাবে। আমরা দেখছি এবং রিয়েলাইজ করতে পারছি আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের চেহারা পাল্টে যেতে বেশি দিন সময় লাগবে না। অসংখ্য ধন্যবাদ শঙ্করবাবু। সাব্রুমের বিজেপি বিধায়ক শঙ্কর রায় এতক্ষণ কথা বলছিলেন। আমরা পেয়ে গেছি সরাসরি এই অনুষ্ঠানে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিপ্লব কুমার ঘোষকে। বিপ্লববাবু, এই 3 বছরে মাতাবাড়ি কি পেল, উদয়পুর কতটা এগিয়ে গেল? মাতাবাড়ি কেন, সারা রাজ্যই পেয়েছে অনেক কিছু। তো মাতাবাড়িতে আমাদের প্রসাদ যোজনার থেকে 38.7 করোড় টাকা স্যাংশন করেছে ডেভেলপমেন্টে, এবং ইন্ডিমিডিয়েট টেন্ডারও কল হয়ে গেছে। আর রূপওয়ে হবে, ওর জন্য স্পেশাল নিয়ার অ্যাবাউট 500 করোড়ের প্রজেক্ট। তো আর রাজ্যের তো প্রত্যন্ত অঞ্চলে অনেক ডেভেলপ করেছে, রোড হয়েছে, ব্রিজ হয়েছে, কনস্ট্রাকশন করেছে, হসপিটাল হয়েছে। 3 বছর পূর্তি উপলক্ষে আজকে যেটা আয়োজন, আমাদের সাবরুম মৈত্রী সেতুর ওপেনিং, তো রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করছি, সবার সমৃদ্ধি কামনা করছি। যে লক্ষ্য নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে, সেই প্রতিশ্রুতি পূরণ, ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণে 3 বছরে কতটা এগোতে পারলেন আপনারা? সত্যি কথা বলতে কি, 25 বছরের আবর্জনা 3 বছরে পরিষ্কার করা যায় না, আরেকটু সময় লাগবে। প্রতিশ্রুতি সবগুলোই পূরণ হবে, আরেকটু সময় লাগবে। আমরা এবারে গত যে ফিনান্সিয়াল ইয়ারে, যে 3 বছরের ফিনান্সিয়াল ইয়ারে বিগত সরকারের অনেক লোন লাইবিলিটি ছিল, সেগুলি আমরা মিটিগেট করেছি, কভার করেছি। নেক্সট ইয়ারে বাজেটে আমাদের আরও চূড়ান্ত ডেভেলপমেন্ট হবে, প্রচুর স্কিম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সরাসরি এতক্ষণ হেডলাইন্স ত্রিপুরার এই সম্প্রচারে উনি ওনার বক্তব্য রাখলেন। রাজ্য সরকারের যে 3 বছর পূর্ণ হয়েছে, বর্তমান রাজ্যের জোট সরকারের যে 3 বছর পূর্ণ হয়েছে, সেই 3 বছর পূর্তি উপলক্ষে এই স্বামী বিবেকানন্দ ময়দানে আজকে এই অনুষ্ঠানের আয়োজন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসে পৌঁছে গিয়েছেন এবং উনি কিছুক্ষণ আগে হেডলাইন্স ত্রিপুরায় কথা বলতে গিয়ে হেডলাইন্স ত্রিপুরার সাথে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় উনি ওনার বক্তব্য জানিয়েছেন। বেশ কয়েকজন বিধায়ক আরও এখানে রয়েছেন। আমরা সরাসরি আমাদের যেই সম্প্রচার, সেই সম্প্রচারে আমরা পেয়ে গেছি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেনকে। বিশ্ববন্ধুবাবু, হেডলাইন্স ত্রিপুরার এই সরাসরি অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং হেডলাইন্স ত্রিপুরা পক্ষ থেকে শুভেচ্ছা। 3 বছর পূর্তি হলো আপনাদের সরকারের। 3 বছর কিভাবে দেখছেন? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। 25 বছরের মানিকবাবু বলেছিল স্বর্ণযুগ চলছে, আর আমি বলবো এটা কর্মযোগ চলছে। গীতায় বলেছে কর্মযোগ, রাজ্যে কর্মযোগ চলছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, মানুষের যে 5টা বেসিক নিড আজকে পরিপূর্ণতার দিকে চলছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। সার্বিকভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দারুণ অগ্রণী ভূমিকা নিয়েছে আমাদের সরকার। যখন একটা সময় মানিকবাবুর আমলে ত্রিপুরা রাজ্য অন্ধকার যুগে চলছিল, সেই থেকে আজকে আমরা উষার আলো পেরিয়ে এখন আমরা 3 বছরে প্রায় মধ্যগগন এসে পৌঁছে গেছি উন্নয়নের। সুতরাং আর কিছু বলার নেই। আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার শ্রী বিপ্লব কুমার দেব, ডাবল ইঞ্জিন বিপ্লব কুমার দেব, পেছনের ইঞ্জিন নরেন্দ্র মোদীজি, ত্রিপুরার উন্নয়ন এবং উন্নয়ন। আপনারা নিজেরা দেখতে পাবেন কোনো খুন খারাপি নেই, চাঁদাবাজি নেই, জুলুমবাজি নেই, মিটিং মিছিল নেই। মানুষ এখন বুঝতে পারছে যে উন্নয়নটা প্রকৃতপক্ষে কি। হুমকি নেই, দাদন নেই, কর্মচারীদের মিটিং মিছিল নেই, কোনো ডিমান্ড করতে হয় না, অটোমেটিক এগিয়ে যাচ্ছে। ভাতা বেড়েছে, আবার ভাতা বাড়বে। কর্মচারীদের বেতন 3% দিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি মুভমেন্ট, আবার বেতন বাড়বে, আবার ভাতা বাড়বে। সুতরাং সব কিছু দিক দিয়েই মানে সিপিএম তো আসলে ওই জীবনানন্দের একটা কবিতা আছে, অদ্ভুত এক আধার আসিয়াছে আজ, অন্ধ যারা তারাই হয়তো আজ চোখে দেখে বেশি। সিপিএম তখন অন্ধ, তো তাই চোখে দেখছে বেশি, কোনো কাজ হচ্ছে না। এই আজকের এখান থেকে আমি সিপিএম ভাই বন্ধুদেরকে বলবো, দৃষ্টি প্রখর নিয়ে দেখুন আমাদের বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকার কিভাবে জনগণ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশ্ববন্ধুবাবু, আপনার এই উন্নয়নের কথায় ধর্মনগর সেই উন্নয়নের কতটা পরশ পেয়েছে? অনেক অনেক অনেক। ধর্মনগরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 160 crore দেওয়া হয়েছে পৌরসভা উন্নয়নের জন্য। প্রত্যেকটি পঞ্চায়েতে দারুণ কাজ করছে। ভাবতে পারেন পঞ্চায়েতে স্ট্রিট লাইট, ভাবতে পারেন পঞ্চায়েতে ধর্মনগরের পঞ্চায়েতগুলোতে পেপার ব্লক রোড, ভাবতে পারেন পঞ্চায়েতের 100% শৌচালয়, ভাবতে পারেন পঞ্চায়েতে কাঁচা ঘর প্রায় আর হয়তো 1.5 বছর থেকে 2 বছর সবাই ঘর পেয়ে যাবে। ভাবতে পারেন কোনো লোডশেডিং হয় না। ভাবতে পারেন ধর্মনগর নামলে 5-7 বছর পরে যারা ধর্মনগর আসেন বলেন এটা কোন ধর্মনগর দেখছি, এ তো আশ্চর্য নগরী। আমরা দারুণ পরিবর্তন করছি এবং আগামী দিনে আরও হবে পরিবর্তন, নিশ্চিন্ত থাকুন। 2023 সালে যখন আমরা বিধানসভা নির্বাচনে যাব, আমরা একটু হলপ করে বলতে পারি একটা রাস্তাও কাঁচা থাকবে না। কাঁচা রাস্তা পেরিয়ে কোনো নাগরিককে বাড়িতে যেতে হবে না, সবটাই পাকা রাস্তা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, উনি ধর্মনগরেরও বিধায়ক, উনি ওনার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। রাজ্য সরকারের, রাজ্যের বর্তমান জোট সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে আজকেই স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিছুক্ষণ আগেই এখানে পৌঁছে গিয়েছেন এবং হেডলাইন্স ত্রিপুরাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উনি এই 3 বছর বর্তমান রাজ্য সরকারের 3 বছর কেমন গেল, 3 বছরে কি কি কাজ হয়েছে তার একটা পরিসংখ্যান সংক্ষেপে উনি তুলে ধরলেন এবং ওনার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। স্বাভাবিকভাবেই যে 3 বছর, এই 3 বছর কেমন গেল, কি কি কাজ হয়েছে এই 3 বছরে, সেটা রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হয়েছে বিভিন্ন সময় এবং আজকে এই 3 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দ ময়দানে বেশ কিছু উদ্বোধনের প্রকল্প হবে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন আজকে এই স্বামী বিবেকানন্দ
ময়দান যে স্বামী বিবেকানন্দ ময়দানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। আজকে এই বর্তমান যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার, সেই জোট সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।